এখনো বিদেশে নেয়ার মতো অবস্থা নেই খালেদা জিয়ার। দোয়া চাইলেন মির্জা ফখরুল। ধর্মের নামে বিভাজনের পথ তৈরির চেষ্টার অভিযোগ। ইসিতে আন্তঃমন্ত্রণালয় সভা চলছে। নির্ধারণ হতে পারে সংসদ নির্বাচনের তফসিলের তারিখ। ভোটের দায়িত্ব পালনে প্রস্তুত ৫,০০০ নৌ সদস্য। জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত ১৪৪ শহীদের মরদেহ উত্তোলন করা হচ্ছে। আন্তর্জাতিক প্রটোকল মেনেই পরিচয় শনাক্ত হবে। রায়ের বাজারে নিখোঁজের স্বজনদের ভিড়। গুমের মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন। গুমের সরাসরি নির্দেশ দিতেন হাসিনা, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেরি হচ্ছে, জানিয়েছেন প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন। তবে তাকে বিদেশ নেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথাও জানিয়েছেন তিনি। শনিবার বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের আপডেট জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতায় মেডিকেল বোর্ডের কাছে অগ্রাধিকার। এদিকে শনিবার রাতে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পর্যালোচনায় স্বাস্থ্যের বিষয়ে কিছু উন্নতি পাওয়া যায়। আনুষ্ঠানিকভাবে না জানালেও মেডিকেল বোর্ড সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে এখনও ফ্লাইটে ভ্রমণের মতো পরিস্থিতি হয়নি বলে মনে করছে মেডিকেল বোর্ড। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সঙ্গে। নাবিল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? মিথিলা, আপনি যেমনটা আসলে বলছিলেন, বেগম যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, সেটি আমরা আনঅফিসিয়ালি আসলে মেডিকেল বোর্ডে যারা সদস্যরা আছেন তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। তিনি অনেকগুলো সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, তার মধ্যে কিডনি, ফুসফুস এর যে জটিলতা ছিল সেটি আসলে কিছুটা উন্নতি ঘটেছে। এছাড়া ওনার যে হিমোগ্লোবিন কমে গিয়েছিল সেটিও কিছুটা বেড়েছে, এমনটা আমরা আসলে জানতে পারছি। এছাড়া আজকে পর্যন্ত কিন্তু আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত নতুন করে কোনো ব্রিফিং করা হয়নি, এবং আগের যে ব্রিফিং যে তথ্যটি আসলে আমরা জানতে পেরেছি, ওনার যে শারীরিক অবস্থা সেটি আসলে এখন পর্যন্ত বিদেশে ভ্রমণের জন্য আসলে উপযুক্ত নয়, এবং এই কারণে কিন্তু মেডিকেল বোর্ডের সদস্যরা তারা অপেক্ষা করছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে, অর্থাৎ তিনি যখন বিদেশ দীর্ঘ আকার যাত্রা করার জন্য প্রস্তুত হবেন তখন হয়তো তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত দেবেন মেডিকেল বোর্ডের সদস্যরা। এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটিও কিন্তু প্রস্তুত রয়েছে। পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত দিলেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবে। এছাড়া আমরা বেবিচকের কাছ থেকে একটা তথ্য পেয়েছি, সেখানে যেটি আমরা জানতে পারছি যে একটি জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ঢাকা ল্যান্ড করার কথা রয়েছে। সেক্ষেত্রে হয়তো মঙ্গলবারের পরে, অর্থাৎ বুধবার কিংবা তারপরে বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। এবং বেগম জিয়া বর্তমানে কিন্তু তাকে প্রতিদিন আমরা দেখছি যে জুবাইদুর রহমান তিনি আসছেন এবং চিকিৎসা তদারকি করছেন, এবং বিএনপি পক্ষ থেকে যেটি জানানো হয়েছে তারেক রহমানও কিন্তু সবসময় খোঁজ খবর রাখছেন। মিথিলা। নাবিল, আপনাকে ধন্যবাদ। দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী দেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। বিএনপি এ ধরনের বিভাজনে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন, ইদানিং বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে প্রমাণের প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রবণতা ভেঙে ফেলার আহ্বানও জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপি আয়োজিত 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি রবিবার সকালে উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, 5 আগস্টের পর নতুন বাংলাদেশের চিন্তা সবার মাঝে এসেছে। সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। বিএনপি মহাসচিব বলেন, তারা বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে চান। ছাত্রদলকে দলের ভ্যানগার্ড উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের কাছে যাবেন তাদেরকে দীক্ষিত করে গড়ে তোলার কাজ চলছে। বিএনপি হচ্ছে সবসময় একটা অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি, অর্থাৎ বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তাভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে
বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদেরই করতে হবে। মির্জা ফখরুল তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া চান। আমরা ভারাক্রান্ত আছি, ভারাক্রান্ত এই জন্যে যে আমাদের নেত্রী, বাংলাদেশের অভিভাবক, এখন যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী, যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আল্লাহর উপরে আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, যে তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। ছাত্রদলকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের সক্রিয়তা আরও বাড়ানোর পরামর্শ দেন মির্জা ফখরুল। তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তাফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রবিবার সকাল 11:15টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হবে। ভোটের কাজে সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা নেওয়ার সময়ও চূড়ান্ত হবে। ভোট প্রস্তুতি সবকিছু গুছিয়ে এনে তাফসিলের আগে আইনশৃঙ্খলা সভা ও আন্তঃমন্ত্রণালয় সভা করছে ইসি। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে যাবেন নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির সদস্যরা। এরপরে কয়েকদিনের মধ্যে তাফসিল ঘোষণা করবেন সিসি। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য 5,000 নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান 2023 ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এম নাজমুল হাসান বলেন, বর্তমান প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আধুনিক প্ল্যাটফর্ম সংযোজন ও নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাহিনীটি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ সহ দেশের জলসীমা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় বাহিনীটি কাজ করে যাচ্ছে বলে জানান নৌপ্রধান। জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত 144 শহীদের পরিচয় শনাক্ত করতে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। সকালে রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শেষে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এর আগে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত হবে। এদিন সকালে মরদেহ উত্তোলনের খবর শুনে রায়েরবাজার কবরস্থানে ভিড় করে নিখোঁজের স্বজনরা। হাজার হাজার কবর আছে, এখন প্রায় এখানে 114টা কবর আছে। 14টা কবর থেকে আমাদের ভাইয়ের কবর কোনটা আমরা তা জানি না। চাই আমাদের ভাইয়ের কবরটা চিহ্নিত করতে। আমার ভাইকে মাত্র 5 দিনে কিভাবে বেয়ারিশ ভাবে দাফন করে, একটা লাশ কিভাবে 5 দিনে দাফন করা হয় সেটা আমি জানতে চাই খুনি হাসিনার কাছে। আমার প্রশ্ন এইটুকুই জাস্ট, যে খুনি হাসিনাকে আমি এইটুকু একটা প্রশ্ন করবো জাস্ট মিডিয়ার মাধ্যমে, যে একটা লাশ কিভাবে 5 দিনে বেয়ারিশ হয়। গুম করে জিআইসি সেলে নিয়ে নির্যাতনের অভিযোগে পলাতক শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। পরবর্তী শুনানি 9 ডিসেম্বর। এর আগে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 3 সেনা সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হয়। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা। এর আগে গত 23 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
মোবাইল নিবন্ধন কার্যক্রম নীতির সংস্কারের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সকাল 11টার পর মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন শপিং মলের মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। এ সময় তারা বিটিআরসির সামনে সড়ক অবরোধ করেন। এ সময় তারা সরকারকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানায়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় আন্দোলনকারীরা। একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য কর নীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে দোকান বন্ধ রাখা হয়েছে বলেও জানান সংগঠনটির নেতারা। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী ফজলি রাব্বি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাব্বি, ধর্মঘটে যান চলাচল কি এখনো বন্ধ আছে, আর এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে? জি মিথিলা, ধন্যবাদ। আপনি জানেন যে গেল কয়েকদিন ধরে কিন্তু আসলে যে মোবাইল অ্যাসোসিয়েশন যারা আছে সারা বাংলাদেশের, তারা কিন্তু আসলে আন্দোলন চালাচ্ছে এবং তাদের দাবি যে সরকার যে নিবন্ধন আওতায় আনছে, অর্থাৎ 57% যে ট্যাক্সের কথা বলছে সরকার অনিবন্ধিত ফোনগুলোকে, এগুলো কিন্তু আসলে সরকার, এই মোবাইল অ্যাসোসিয়েশন তারা মূলত চাচ্ছে যে এই যে 57% ট্যাক্স, এটা একটু কমিয়ে যাতে সমন্বয় করা যায় কিনা সেই বিষয়গুলোকে জোর দেওয়ার জন্য কিন্তু আসলে তারা এই আন্দোলন চালাচ্ছে। এবং পাশাপাশি আপনি জানেন যে অনিবন্ধিত যে ফোনের পর সরকার আগামী 16 ডিসেম্বর থেকে বাংলাদেশে যত অনিবন্ধিত ফোন আছে সেগুলো কিন্তু আসলে বন্ধ ঘোষণা করা হবে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আসলে এই রাজপথে নেমেছে। এখন ঠিক আমি দাঁড়িয়ে আছি বিটিআরসি ভবনের সামনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে হাজার হাজার মোবাইল ব্যবসায়ী এবং বিক্রেতারা এখানে জড়ো হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা সরকারের কাছে দাবি দেওয়া চাচ্ছে যে সরকার যেন দ্রুতই তাদের সাথে আলোচনার টেবিলে বসে তাদের যে 57% ট্যাক্স বাড়িয়েছে এটা যেন কমিয়ে এনে যে অনিবন্ধিত ফোনগুলো আছে সেটা যেন আসলে তাদের মার্কেট, অর্থাৎ তাদের বাজার দর যেন ধরে রাখতে পারে এবং তাদেরকে যেন ব্যবসায়ী এবং ব্যবসামুক্ত, তাদেরকে একটা ব্যবসার আওতায় যেন রাখতে পারে। পাশাপাশি আপনি জানেন যে মোবাইল ব্যবসার সাথে কিন্তু আসলে দেশের বিশাল একটা জনগোষ্ঠী জড়িত আছে, অর্থাৎ তারা বলছে যে যদি আসলে সরকার এত % ট্যাক্স নির্ধারণ করেন 57%, তাহলে কিন্তু আসলে তারা সেখান থেকে সরে আসবে, অর্থাৎ মোবাইলের দাম অনেক বাড়তি হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে অনেক ব্যবসায়ী বাধ্য হবে তারা ব্যবসা বন্ধ করে দিতে। তো একটা বিষয় ছিল। পাশাপাশি আপনি জানেন যে এই যে আজকের এই অবরোধ ঘিরে কিন্তু আসলে আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু আসলে এখন পর্যন্ত বন্ধ আছে, ব্লক আছে। কোনো মানুষজন কোনো ধরনের যাতায়াত কিন্তু এখানে করতে পারছে না, অর্থাৎ মানুষের কিন্তু তীব্র ভোগান্তি হচ্ছে। আমি রাস্তায় বের হওয়া কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা ঠিক বলছে যে আসলে তারা হাসপাতাল, আপনি জানেন পাশেই কিন্তু আসলে অনেকগুলো হাসপাতাল আছে, অর্থাৎ যে রুগীরা আছে তারাও কিন্তু আসলে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। যত্রতত্র না করে দেশের নির্দিষ্ট জায়গায় শিল্প কলকারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শিল্পের কারণে পরিবেশের যেন ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্ক করেন তিনি। বাংলাদেশ চীনবৈঠক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 8 দিনের এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদনের তাগিদ দেন। রপ্তানিমুখী এসএমই খাতকে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন শিল্প উপদেষ্টা। অনুষ্ঠানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশে ব্যবসা করা কঠিন, তবে এদেশে বিনিয়োগের সম্ভাবনা অপরিসীম। তিনি বলেন, দুর্নীতির সাথে কোনোভাবেই আপোষ করা হবে না। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সহজ করতে, রপ্তানি করতে বন্ডেড ওয়ারহাউস সুবিধা এবং ব্যাংক গ্যারান্টির বিষয়টি সহজ করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরফিন ব্যাংক ঋণ সহজলভ্য করতে কেন্দ্রীয় ব্যাংকের আরোপ করা শর্ত সহজ করার তাগিদ দেন। অনুষ্ঠানে 6টি ক্যাটাগরিতে এসএমই খাতের উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে তারাগঞ্জ সদরের কুরসা ইউনিয়নের রহিমাপুর চাকলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ বাড়ির রান্নাঘর ও শোবার ঘরে আলাদাভাবে পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে সিআইডির ক্রাইম সেল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। এখনো বিদেশে নেয়ার মতো অবস্থা নেই খালেদা জিয়ার, দোয়া চাইলেন মির্জা ফখরুল। ধর্মের নামে বিভাজনের পথ তৈরির চেষ্টার অভিযোগ।
ইসিতে আন্তঃমন্ত্রণালয় সভা চলছে, নির্ধারণ হতে পারে সংসদ নির্বাচনের তাফসিলের তারিখ। ভোটের দায়িত্ব পালনে প্রস্তুত 5,000 নৌ সদস্য। জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত 144 শহীদের মরদেহ উত্তোলন করা হচ্ছে। আন্তর্জাতিক প্রটোকল মেনে পরিচয় শনাক্ত হবে। রায়ের বাজারে নিখোঁজের স্বজনদের ভিড়। গুমের মামলায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন। গুমের সরাসরি নির্দেশ দিতেন হাসিনা, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।